সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আটক। এদিকে আইনের শাসন প্রতিষ্ঠায় যা করা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে বলছে জাতিসংঘ। জানাবো ব্যবসায়ী ওয়াদুদ হত্যা ইনুর 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন। এদিকে ভারত ফারাক্কা খুলে দিলেও নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি বললেন উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো রানা প্লাজার ট্র্যাজেডি উদ্ধার বন্ধ করে আটকে পড়াদের চাপা দিতে বলেন শেখ হাসিনা, সাবেক এসএফ প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আটক। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আটক হয়েছেন। তাকে গুলশান থেকে আটক করা হয় বলে বিশেষ সূত্রে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে জয় হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে। তিনি 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। তিনি জুলাই 2023 সালে ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে 28,816 ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেক্টিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতেও অনেক নিবন্ধ লিখেছেন। গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পর থেকে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে ব্রিফও করেছিলেন তিনি। সবশেষে হাসিনা সরকারের পতনের আগের দিন 4 আগস্ট সরকারের কঠোর অবস্থানের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন মোহাম্মদ আরাফাত। আইনের শাসন প্রতিষ্ঠায় যা করা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে বলছে জাতিসংঘ। 5 আগস্ট এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা 15 বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে একনায়কতন্ত্র কায়েমের ফলে ছাত্র জনতার রোষানলে পড়ে তিনি ক্ষমতা ত্যাগ করে ভারত পালিয়ে যেতে বাধ্য হন। কার্যত তার আমলে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে ফলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তা আইনের শাসন এবং ন্যায় বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা। ব্যবসায়ী ওয়াদুদ হত্যা ইনুর 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে তার উপস্থিতিতে এই রিমান্ড শুনানির অনুষ্ঠিত হবে। বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। গত 19 জুলাই বিকেল 5টায় নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে গুলিতে নিহত হয় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর ভাগ্নি জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত 21 আগস্ট নিউ মার্কেট থানায় এ মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, 19 জুলাই বিকেল 5টায় নিউ মার্কেটে 1 নম্বর গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এ সময় কিছু আসামির যোগসাজশ ও উস্কানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে নিরপরাধ মানুষের উপর গুলি করা হলে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমান, মোহাম্মদ আবু মুসা, মাইনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেন সহ অনেক নিরস্ত্র ছাত্র জনতা সাধারণ পথচারী আহত হয়। আব্দুল ওয়াদুদ নিউ মার্কেট থানার প্রিয়াঙ্গনা শপিং সেন্টারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভারত ফারাক্কা খুলে দিলেও নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি বললেন উপদেষ্টা।
বাংলাদেশের চলমান ভয়াবহ বন্যার মধ্যে ভারত যে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে তাতে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দেওয়ার নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা জানতে চাইলে ত্রাণ উপদেষ্টা বলেন, এখনো পর্যন্ত আমাদের যা জানা আছে নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি। ফারুক আজম বলেন, দুর্গম এলাকা এখন আর নেই, সব জায়গায় ত্রাণ পৌঁছাতে পেরেছে, অধিকাংশ এলাকায় পানি নেমে যাচ্ছে। যেসব এলাকায় নতুন করে প্লাবিত হচ্ছে সেগুলো রানিং পানি দ্রুত নেমে যাবে বলে আশা করছি। ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। জনগণের স্বেচ্ছাসেবা ও মানুষের উদ্যম আমাদের শক্তি যোগাচ্ছে। ত্রাণ বিতরণের বিষয়ে তিনি বলেন, সরকার সবাইকে সমন্বিত করে ত্রাণের কাজ করছে। যেসব এলাকা থেকে পানি নেমে যাচ্ছে সেখানে যাতে ত্রাণ পরিবহন করা যায় সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনেক ক্ষেত্রে আরো দুর্গম এলাকায় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। তিনি বলেন, এখনো পর্যন্ত দূরবর্তী সব উপজেলায় ত্রাণ পৌঁছানো গেছে, উপজেলা স্তরে ত্রাণ মজুত করা গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা গেছে। ক্রমান্বয়ে এগুলো ধারাবাহিকভাবে হচ্ছে। প্লাজা ট্র্যাজেডি উদ্ধার বন্ধ করে আটকে পড়াদের চাপা দিতে বলেন শেখ হাসিনা। সাবেক এসএসএফ প্রধান। দেশের ইতিহাস বড় হৃদয় বিতরক ঘটনা, সাভারের রানা প্লাজা ধস। দেশের ইতিহাসে বড় হৃদয় বিতরক ঘটনা সাভারের রানা প্লাজা ধস। 2013 সালের 4 এপ্রিল সাভার বাস স্ট্যান্ডের কাছে 10 তলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন 1136 জন শ্রমিক, আহত হন 2000-এর বেশি মানুষ। জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় এই শিল্প দুর্ঘটনা। ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই, এখনো অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য কেউ কাকুতি কানে বাজে এখনো। ওই সময় উদ্ধার কাজের সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দেন, অনেক তো উদ্ধার হলো, এবার আটকে পড়াদের চাপা দিয়ে দিতে বলেন তিনি। উদ্ধার কাজ বন্ধ করতে নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী, তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। জবাবে বলেছিলেন, এটি অসম্ভব। শেখ হাসিনার নির্দেশে উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে শেখ হাসিনা তাকে বলেন, স্পেকট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে, কাউকে উদ্ধার করা হয়নি। রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হয় রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই। আসলে কি হয়েছিল তখন, এ বিষয়ে সারওয়ার্দী বলেন, রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, কিভাবে উদ্ধার হলো, কি হলো, এসব জানতে চাওয়া হয়েছে। তিনি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল ঘটনার বিচার বিভাগে তদন্ত করা হোক। অনেক মিডিয়া টেলিভিশন তার এবং রেশমার কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিল। পরে রেশমা একটি 5 তারকা হোটেলে চাকরি করতে এসব কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি। শুধু রানা প্লাজা নয়, 2012 সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন 117 পোশাক কর্মী। আহতের সংখ্যা দাঁড়িয়েছিল 200-এর মতো। হাসান সারওয়ার্দী দাবি করেন, তাজরিন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে। তিনি এর কারণ জিজ্ঞাসা করার প্রধানমন্ত্রী বললেন, গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়ার লাশ নিয়ে মিছিল করবে, রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। এমন আরো অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।